নিজের অন্ধকার অতীতকে মাটির নিচে পুঁতে শান্তিতে বাঁচতে চাওয়া এক রিটায়ার্ড স্পাইয়ের উপর যখন খুদ তার নিজের এজেন্সি হান্টিং স্কোয়াড লেলিয়ে দেয়, তখন পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে। এজেন্সি ভেবেছিল ভারী অস্ত্র আর দুনিয়ার সেরা কিলারদের পাঠিয়ে তারা এই এজেন্টকে খুব সহজে দুনিয়া থেকে মুছে দেবে, কিন্তু তারা ক্ষুণাক্ষরে জানতো না যে শিকার করতে এসে তারা নিজেরাই এক ভয়ঙ্কর মরণ ফাঁদে পা দিয়েছে। জিরো ব্যাকআপ আর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত একটা পুরো কিলিং স্কোয়াডকে এই রিটায়ার্ড স্পাই কিভাবে একা হাতে কসাইখানায় পাঠালো, সেই সব প্রশ্নের উত্তর দিতে আজকে হাজির হলাম একটা সেরা ব্রুটাল স্পাই অ্যাকশন মুভির এক্সপ্লেনেশন, অ্যালার্ম। মুভির শুরুতেই আমাদের পরিচয় হয় জোয়ের সাথে। সে সিআইএর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী একজন এজেন্ট যে আজ পর্যন্ত কোনো লড়াই হারেনি। সেদিন তাকে একটি অতি গুরুত্বপূর্ণ মিশন দেওয়া হয়। তার লক্ষ্য হলো লারা নামের এক নারীকে চিরতরে শেষ করে দেওয়া। এই লারা জোয়ের আগে সিআইএর একটা সেরা গুপ্তচর ছিল, কিন্তু পরবর্তীতে সে দেশের সাথে বিশ্বাসঘাতকতা করে। মিশন পেয়ে জো নিমেষের মধ্যে অত্যন্ত হিংস্র ও ব্রুটাল রূপ ধারণ করে বেরিয়ে পড়ে। কিন্তু এরপর গল্পে আসে এক বিশাল চমক। দেখতে দেখতে 5 বছর কেটে গেছে। অবাক হওয়ার মতো বিষয় হলো জো এবং লারা এখন আর একে অপরের শত্রু নয়, বরং তারা এক বিবাহিত দম্পতি। কিভাবে তারা স্বামী স্ত্রী হলো সেটা তোমরা একটু পরে জানতে পারবে। তবে আপাতত তারা দুজনে নিজেদের কাজ থেকে আগাম অবসর নিয়েছে এবং তারা এখন দারুণ ছুটি কাটাচ্ছে। একদিন তারা দুজনে মিলে হোটেলের কাছাকাছির একটি রেস্টুরেন্টে দুপুরে খাবার খাওয়ার জন্য প্রস্তুত হয়। সেখানে পৌঁছানোর পর জো এবং লারা খুব দ্রুতই অন্যান্য পর্যটকদের সাথে বেশ বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠে। তারা সবাই মিলে নিজেদের জীবনে নানা অভিজ্ঞতা এবং পেশা নিয়ে খুশ গল্প করছিল। পর্যটকদের মধ্যে থাকা একজন মহিলা জানান যে তিনি পেশা একটি হসপিটালের ডাক্তার। এরপর তিনি জো এবং লারাকে তাদের পেশা সম্পর্কে জিজ্ঞেস করেন, কিন্তু তারা নিজেদের আসল পরিচয় লুকিয়ে মিথ্যা বলে এবং জানায় যে তাদের একটি দোকান আছে। সকালে নাস্তা শেষ করে জো এবং লারা তাদের হোটেলে ফিরে আসে। সেখানে এসে জো লারাকে প্রস্তাব দেয় অন্যান্য পর্যটকদের সাথে স্ট্রাভা অ্যাপ আপডেট করার জন্য, কিন্তু লারা সে প্রস্তাবে রাজি হয় না, কারণ সে কোনো এক বিশেষ জিনিসের জন্য অপেক্ষা করছিল এবং সেটার জন্য তাকে সতর্ক থাকতে হতো। জো তার স্ত্রীর এই পরিস্থিতি বুঝতে পারে এবং তাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ে। তবে বের হওয়ার আগেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এবং রাস্তায় কোনো অনাকাঙ্ক্ষিত বিপদের কথা ভেবে জো নিজের সাথে একটি বন্দুক নিয়ে নেয়। এরপর গল্প একটু সামনের দিকে এগোয়। জো অন্যান্য পর্যটকদের সাথে মিলে বরফে ঢাকা অপরূপ সৌন্দর্য উপভোগ করতে বেরিয়ে পড়ে। তারা যখন প্রকৃতির সৌন্দর্যে দেখায় মগ্ন, ঠিক তখনই হঠাৎ গগনবিদারী শব্দ করে তাদের কাছাকাছি একটি বিমান আছড়ে পড়ে। জো সেই দৃশ্য দেখা মাত্রই বিন্দুমাত্র সময় নষ্ট না করে সরাসরি বিমান বিধ্বস্ত হওয়ার জায়গার দিকে ছুটে যায়। অন্যদিকে হোটেলে থাকা লারাও মাঝ জঙ্গল থেকে কালো ধোঁয়া উঠতে দেখে। সে তার স্বামী নিরাপত্তার কথা ভেবে অত্যন্ত চিন্তিত হয়ে পড়ে এবং তৎক্ষণাৎ নিজের স্যাটেলাইট ফোন বের করে জোকে একটি মেসেজ পাঠায়। দৃশ্যপট আবারও জো এবং তার সাথে থাকা পর্যটকদের দিকে ফিরে যায়। তারা দুর্ঘটনাস্থলে পৌঁছানোর পর দ্রুত পাইলটদের অবস্থা পরীক্ষা করে দেখে, কিন্তু অত্যন্ত বিভৎস দৃশ্য। পাইলট দুজনের মাথায় গুলির আঘাত এবং তারা দুজনেই ততক্ষণে মারা গেছে। সেই দৃশ্য দেখা মাত্রই জো এবং সেই ডক্টর মহিলা বুঝতে পারেন যে এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, কেউ ইচ্ছাকৃতভাবে বিমানটিকে গুলি করেছে। শুধু তাই নয়, একজন প্রাক্তন সেরা গুপ্তচর হিসেবে জো খুব সহজে চিনে ফেলে যে মৃত ওই 2 পাইলট আসলে ছদ্মবেশে থাকা সিআইএর এজেন্ট। তাদের কাছে কি এমন জিনিস ছিল তা জানার জন্য জো দ্রুত মৃতদেহগুলোকে তল্লাশি শুরু করে। আর তখনই সে এক পাইলটের গলার শ্বাসনালীর ভেতর থেকে একটি হার্ড ড্রাইভ খুঁজে পায়। দৃশ্যটি দেখে ডাক্তার মহিলাটি জোকে বাধা দেয়, কারণ হার্ড ড্রাইভটি জোয়ের নয়। কিন্তু জো তার কথা না শুনে হার্ড ড্রাইভটি নিজের কাছে রেখে দেয় এবং বলে এই ড্রাইভের ভেতর নিশ্চয়ই অনেক গোপন তথ্য লুকিয়ে আছে। কিছুক্ষণ পরই তারা হঠাৎ খেয়াল করে যে বিমানের রেডিও সিস্টেমটি তখনও সচল আছে। এর মানে হলো ততক্ষণে তারা যা যা কথা বলেছে তা সবকিছু সিআইএর হেডকোয়ার্টার থেকে শোনা যাচ্ছিল। আর সত্যিই অন্য প্রান্তে সিআইএর হেডকোয়ার্টারে বসে তাদের সব কথোপকথন শুনছিল সিআইএর প্রধান, যার নাম সামিদি। এই কণ্ঠস্বর শুনে সে চমকে ওঠে। সে খুব ভালো করে জানে এই কণ্ঠস্বর কার। এটি তার প্রাক্তন সেরা এজেন্টের কণ্ঠ। অথচ সে জানত যে 5 বছর আগে লারার সাথে লড়াই করতে গিয়ে জো মারা গেছে এবং তার মৃতদেহ কখনো খুঁজে পাওয়া যায়নি। আসলে জো যেই হার্ড ড্রাইভটি পেয়েছে তার ভেতরে সামিদির সমস্ত দুর্নীতি নোংরা প্রমাণ লুকিয়ে আছে। এই সামিদি নিজের স্বার্থে পাম তেলের বাগান করার জন্য দেশের বনভূমি বিক্রি করে দিয়েছে। এই কথা ভেবে সামিদি প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ একদিকে যেমন তার সব গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার চরম ঝুঁকি তৈরি হয়েছে, অন্যদিকে তাকে এখন তার নিজেরই পুরনো সেরা এজেন্টের মুখোমুখি হতে হবে, যাকে আজ পর্যন্ত কেউ কখনো হারাতে পারেনি।
এদিকে জো বুঝতে পারে যে এক বিশাল বিপদ ধেয়ে আসছে। সে সাথে সাথে পর্যটকদের নির্দেশ দেয় যে হোটেলে ফিরে যাওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত তারা এক পা এগুতে না এগুতে হঠাৎ করে একদল ভাড়াটে সৈন্য তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে। এই দলের নেতা ছিল অর্লিন। কোনো রকম ভনিতা না করে অর্লিন সরাসরি সেই ডক্টরের দিকে বন্দুক তাক করে জিজ্ঞেস করে যে সে বিমান থেকে কি নিয়েছে। তখন সে ভয়ে কাঁপতে কাঁপতে কোনো উত্তর দিতে চায় না। এরপর অর্লিন জোয়ের দিকে ঘুরে জিজ্ঞেস করে হার্ড ড্রাইভটি কোথায়। জো অত্যন্ত শান্ত গলায় মিথ্যা বলে, আমি তো মাত্র এখানে এসেছি, আমি এই ব্যাপারে কিছুই জানি না। তার কথা শুনে অর্লিন সোজা জোয়ের দিকে নিজের পিস্তল তাক করে, কিন্তু জো যেহেতু কোনো সাধারণ মানুষ নয়, সে চরম বিপদের মুহূর্তেও নিজেকে একদম শান্ত রাখে। তাই এই অবিচল ভঙ্গি দেখে অর্লিনের বিশ্বাস হয় যে জো সত্যি বলছে। তারা বিমানটি তল্লাশি চালানোর জন্য তাদের অস্ত্র নামিয়ে নেয়, কিন্তু হঠাৎ করে অর্লিন খেয়াল করে যে জো সেখান থেকে গায়েব হয়ে গেছে। তবে সে নিশ্চিত ছিল যে জো আশেপাশেই কোথাও আছে। সে তখন চিৎকার করে জোকে সতর্ক করে বলে, তোমার ভালো চাইলে এখনই আত্মসমর্পণ করো, তা না হলে আমি হোটেলে গিয়ে তোমার স্ত্রী লারা সহ প্রত্যেকটি পর্যটককে এক এক করে নির্মমভাবে খুন করব। লুকিয়ে থেকে অর্লিনের এই ভয়ঙ্কর হুমকি শুনে জো সাথে সাথে লারাকে কল করে তাকে প্রস্তুত থাকতে বলে, কারণ যে কোনো মুহূর্তে বিপদ এসে পড়তে পারে। জোয়ের কাছ থেকে খবর পেয়ে লারা এক মুহূর্ত দেরি না করে নিজের সমস্ত আগ্নেয়াস্ত্র প্রস্তুত করতে শুরু করে, এবং তার ধারণা সত্যি হয়। খুব বেশি সময় অপেক্ষা করতে হলো না, লারাকে আবারও বাধ্য হয়ে তার সেই পুরনো ব্রুটাল রূপে ফিরে যেতে হলো। অন্যদিকে পরিস্থিতি সামাল দিতে সিআইএর প্রধান সামিদি এক দ্রুত পদক্ষেপ নেয়। সে জোয়ের পুরনো সিনিয়র অফিসার চেস্টারের সাথে যোগাযোগ করে। তোমরা যারা মুভি দেখতে ভালোবাসো তারা নিশ্চয়ই এই লোকটিকে চিনবে। সামিদির এই চেস্টারকে বেছে নেওয়ার কারণ হলো তার অসামান্য বুদ্ধিমত্তা। তাছাড়া চেস্টার যেহেতু জোয়ের প্রাক্তন মাস্টার ছিল, তাই সে নিশ্চিতভাবে তার জুনিয়রের দুর্বলতাগুলো খুব ভালো করে জানে। সামিদি তাকে বুঝিয়ে বলে যে জো সিআইয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হার্ড ড্রাইভ চুরি করেছে, তাই যে কোনো মূল্যেই হোক তাকে ধরতে হবে। সামিদি তাকে কথা দেয়, যদি তুমি জোকে ধরতে পারো এবং হার্ড ড্রাইভটা ফিরিয়ে আনতে পারো, তবে তোমাকে স্বাভাবিকের চেয়েও দ্বিগুণ পারিশ্রমিক দেওয়া হবে। চেস্টার মূলত 2 বছর আগে অবসর নিয়েছিল, কিন্তু এত টাকার লোভ, শুধুমাত্র টাকার জন্যই সে রাজি হয়ে যায় এবং রওনা দেয়। হোটেলে পৌঁছানোর পর চেস্টার কতটা নিষ্ঠুর তা প্রমাণ করার জন্য সে তার গাড়ির চালককে বিষ খাইয়ে দেয়, শুধু এটা পরীক্ষা করার জন্য যে বিষটা ঠিকমতো কাজ করছে কিনা। এই দৃশ্য দেখে চেস্টার বিশ্বাস দৃঢ় হয় যে জোকে শেষ করার জন্য এইটাই সবচেয়ে কার্যকর উপায়। এদিকে জো অনেক বাধা পেরিয়ে অবশেষে একটি গ্রামে এসে পৌঁছায়। সেখানে একটি ল্যান্ডলাইন ফোন দেখতে পেয়ে সে সেটা দিয়ে সরাসরি সামিদিকে কল করে। জো জানতে চায় ওই হার্ড ড্রাইভের ভেতরে কি এমন আছে যার জন্য এত মানুষ হন্যে হয়ে সেটা খুঁজছে। সামিদি মিথ্যা অজুহাত দিয়ে বলে, ওই ড্রাইভটিতে আমেরিকার সরকারের অত্যন্ত গোপন তথ্য আছে, তুমি ওটা দয়া করে ফিরিয়ে দাও। কিন্তু জো এতটা বোকা নয়, সে ততক্ষণে জেনে গেছে যে ওই ড্রাইভে আসলে সামিদি এবং অন্যান্য দুর্নীতিগ্রস্ত উচ্চপদস্থ কর্মকর্তাদের জঘন্য সব দুর্নীতির প্রমাণ আছে। জো স্পষ্ট জানিয়ে দেয় যে সে কোনো অবস্থাতেই এই হার্ড ড্রাইভ ফিরিয়ে দেবে না। বহু আগে থেকেই সামিদি এবং তার মতো স্যুট ট্রাই পরা ইঁদুরদের দুর্নীতি দেখে জোয়ের মনে প্রচণ্ড ঘৃণা জন্মেছিল। সে সিদ্ধান্ত নেয় হার্ড ড্রাইভের সব তথ্য সে জনগণের সামনে ফাঁস করে দেবে। এই কথা শুনে সামিদির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে চরম আতঙ্কে ভুগতে থাকে এবং সেই কলের সূত্র ধরে জোয়ের বর্তমান অবস্থায় ট্র্যাক করে ফেলে। সামিদির সাথে কথা বলার পর জো লারাকে কল করে। জো তার স্ত্রীর কাছে ক্ষমা চায়, কারণ বিমান থেকে ওই হার্ড ড্রাইভটি নেওয়ার কারণে আজ এত বড় বিপদের সৃষ্টি হয়েছে। কিন্তু সে এটাও বলে যে আমেরিকা থেকে এই দুর্নীতিগ্রস্ত সুটটাই পরা ইঁদুরদের চিরতরে মুছে ফেলার জন্যই সে এই কাজ করেছে। লারা তার স্বামীর এই সাহসী সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানায়। সে জোকে সাবধান থাকতে বলে এবং নিজের জন্য চিন্তা করতে বারণ করে, কারণ লারা নিজের খেয়াল খুব ভালোভাবে রাখতে পারবে। অন্যদিকে জোয়ের লোকেশন ট্র্যাক করার পর সামিদি দ্রুত সেই ঠিকানায় চেস্টারকে পাঠিয়ে দেয়। সে খুব আশাবাদী ছিল যে চেস্টার এবার জোকে শেষ করে হার্ড ড্রাইভটি উদ্ধার করে আনবে। একটু দেরি না করে চেস্টার সোজা জোয়ের সেই লুকিয়ে থাকা গ্রামের বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু সেখানে গিয়ে সে দেখে যে জো ততক্ষণে সেখান থেকে পালিয়ে গেছে। বাধ্য হয়ে খালি হাতে চেস্টারকে তার হোটেলে ফিরে আসতে হয়। কিন্তু সে হোটেলে ফিরে নিজের রুমে ঢুকতেই এক বিশাল চমক খায়। সে দেখে স্বয়ং জো তার রুমের ভেতর আগে থেকে বসে আছে। চেস্টার খুব শান্তভাবে জোকে জিজ্ঞেস করে, সিআইয়ের ওই হার্ড ড্রাইভটি তুমি কোথায় লুকিয়ে রেখেছ? জো অবলীলায় মিথ্যা বলে যে ড্রাইভটা অর্লিন আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। অবশ্যই চেস্টার এত সহজে তার কথায় বিশ্বাস করে না। সে জোকে হুমকি দিয়ে বলে, মৃত্যুর দূতের সাথে দেখা করতে না চাইলে ভালোই ভালোই ড্রাইভটা দিয়ে দাও।
কিন্তু জো তার সিদ্ধান্তে অটল থাকে। পরিস্থিতি হালকা করার জন্য চেস্টার সোলো শহর থেকে আমদানি করা একটি বিশেষ পানীয় জোকে অফার করে, কিন্তু রহস্যজনকভাবে জো সেই পানীয়টি পান করে না। উল্টো সে চেস্টারকে প্রশ্ন করে, এই অর্লিন আসলে কে, আর কেনই বা এত মানুষ এই হার্ড ড্রাইভের পেছনে ছুটছে। চেস্টার তখন ব্যাখ্যা করে বলে, আমাদের সন্দেহ অর্লিন হলো সেই অ্যালাম যাকে পুরো আমেরিকা খুঁজছে, কারণ সে দেশের স্থিতিশীলতা নষ্ট করে আমেরিকাকে ধ্বংস করে দিতে পারে। এই কথা শুনে জো চেস্টারকে পাল্টা প্রশ্ন করে, তুমি কি সত্যি বিশ্বাস করো যে ওই ড্রাইভে আমেরিকার জরুরি তথ্য আছে? যদি এর ভেতরে সামিদি এবং অন্যান্য দুর্নীতিবাজ কর্মকর্তাদের নোংরা দুর্নীতি প্রমাণ থাকে তখন কি হবে? কিন্তু চেস্টারের এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তার কাছে সবার আগে শুধু টাকা আর টাকা টাকা। সে জানায়, যদি সত্যি এর ভেতরে সামিদির দুর্নীতির প্রমাণ থাকে তবে আমি ওই ড্রাইভের বিনিময়ে তাদের কাছ থেকে আরও বেশি টাকা আদায় করে নেব। অন্যদিকে হোটেলে অর্লিনের লোকেরা ততক্ষণে পর্যটকদের জিম্মি করে ফেলেছে। লারা এই ঘটনা জানতে পেরে অত্যন্ত সন্তর্পণে তার অপারেশন শুরু করে। সে পর্যটকদের শান্ত থাকতে বলে এবং জানায় যে নিচের তলার পাহারাদারদের সে একাই শেষ করে আসবে। এরপর শুরু হয় তুমুল লড়াই। শত শত সশস্ত্র পাহারাদারদের সাথে একাই লড়াই করতে গিয়ে লারা এক পর্যায়ে পরাজিত হয়। যে গুন্ডাটি লারাকে পরাজিত করেছিল সে দেরি না করে লারার অস্ত্রগুলো কেড়ে নেওয়ার জন্য তার শরীরে তল্লাশি চালায়, কিন্তু হঠাৎ করে লারার ঘাড়ে একটি বিশেষ ট্যাটু দেখে সে রীতিমতো চমকে ওঠে। এই ট্যাটুর মানে কি তোমরা একটু পরে জানতে পারবে। ট্যাটুটি দেখার পর গুন্ডাটি বুঝতে পারে যে লারা আসলে কে। সে সাথে সাথে লারার কাছ থেকে ড্রাইভটি চেয়ে বসে। লারা তাকে জানায় যে হার্ড ড্রাইভটি তার স্বামীর কাছে আছে। সে তার স্যাটেলাইট ফোনটি ফেরত চায়, কারণ তার স্বামীর সাথে কেবল ওই ফোনেই যোগাযোগ করা সম্ভব। ফোনটি হাতে পাওয়ার পর লারা তাকে একটি বিশেষ কোড টাইপ করে, আর ঠিক তার পরের মুহূর্তে ঘটে যায় প্রচণ্ড বিস্ফোরণ। ঠিক সেই একই সময়ে অর্লিন এবং তার বাহিনী চেস্টারের হোটেলের সামনে এসে পৌঁছায়। অর্লিন তার 3 জন লোককে নির্দেশ দেয় যেন তার আগেই ভেতরে গিয়ে জোয়ের মোকাবেলা করে, কিন্তু তারা সরাসরি নির্দেশ অমান্য করে, কারণ তারা খুব ভালো করে জানতো যে ভেতরে থাকা লোকটি কোনো সাধারণ মানুষ নয়, সে সাক্ষাৎ জম। তাদের এই ভয় দেখে অর্লিন রাগে ফেটে পড়ে। সে চিৎকার করে বলে ওঠে, এখানে যদি কাউকে ভয় পেতে হয় তবে সেটা শুধু আমাকে। এদিকে হোটেলের রুমে থাকা জো এবং চেস্টার বুঝতে পারে যে পার্কিং এরিয়াতে অর্লিন তার বাহিনী নিয়ে হাজির হয়েছে। তারা দুজনেই লড়াইয়ের জন্য প্রস্তুত হয়, কিন্তু ঠিক সেই মুহূর্তেই বয়স্ক চেস্টার জোয়ের কাছে একটু সাহায্য চায়। সে জানায় যে তার কোমরে প্রচণ্ড ব্যথা রয়েছে, তাই জো যেন তাকে উঠে দাঁড়াতে সাহায্য করে। জো যখনই তাকে সাহায্য করতে যায়, সুযোগ বুঝে চেস্টার জোয়ের শরীরে সেই ভয়ঙ্কর বিষের ইঞ্জেকশন পুশ করে দেয়। এখন জোয়ের হাতে মাত্র 24 ঘন্টা সময় আছে। এর মধ্যে প্রতিষেধক না পেলে তার মৃত্যু নিশ্চিত। চেস্টার শর্ত দেয়, তুমি যদি আমাকে হার্ড ড্রাইভটি দিয়ে দাও তবে আমি তোমাকে বিষের প্রতিষেধক দেব। বাধ্য হয়ে জো ড্রাইভটি দিতে রাজি হয়, কিন্তু সেও পাল্টা শর্ত দেয় যে আগে তাদের দুজনকে মিলে অর্লিন এবং তার বাহিনীকে শেষ করতে হবে। কোনো কথা না বাড়িয়ে তারা দুজনে মিলে অর্লিনের বাহিনীর উপর ব্রুটালি আক্রমণ শুরু করে। কিন্তু লড়াইয়ের মাঝখানে হঠাৎ একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটে, আর সেই বিস্ফোরণের ধাক্কায় জোয়ের কাছে থাকা হার্ড ড্রাইভটি ছিটকে দূরে পড়ে যায়। চেস্টার সুযোগ পেয়ে সাথে সাথে সেটি নিজের দখলে নিয়ে নেয়। বিষের কারণে জোয়ের শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছিল। দুর্বল শরীর নিয়েই তাকে অর্লিনের বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে হচ্ছিল। একটা সময় জো ছিটকে পড়ে এবং তার অবস্থা আরো খারাপ হতে থাকে। এমন সময় অর্লিন তার কাছে এগিয়ে এসে আফসোসের সুরে বলে, যদি তুমি ড্রাইভটা আগে আমাকে দিয়ে দিতে তাহলে এত বড় ঝামেলা হতো না। অর্লিন আরও জানায় যে সে নিজেও জানতো না যে ড্রাইভটিতে আসলে কি আছে। সে শুধু এটুকুই জানতো যে এর ভেতরে দেশের গুরুত্বপূর্ণ কিছু আছে যা সে নিজের কাজে লাগাতে পারে। তার এই সন্দেহ আরো দৃঢ় হয়েছিল যখন সে জানতে পেরেছিল যে ওই মৃত পাইলটটি গোপনে অ্যালামের সাথে হাত মিলেছে এবং ওই ড্রাইভটি সেই শহরেই পাচার করছিল। কিন্তু হার্ড ড্রাইভটি অ্যালামের হাতে পৌঁছানোর আগে অর্লিন সেটা আটকে দেয়। অর্লিনের এই কথা শুনে জোয়ের মাথায় এক দারুণ বুদ্ধি খেলে যায়। সে বুঝতে পারে চেস্টারের কাছ থেকে ড্রাইভটি উদ্ধার করার জন্য সে অর্লিনকে ব্যবহার করতে পারে। সে সাথে সাথে অর্লিনকে প্রস্তাব দেয়, চলো আমরা দুজনে মিলে চেস্টারকে শিকার করি। অর্লিনও এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর তারা দুজনে মিলে চেস্টারের পিছু ধাওয়া করে, যে ততক্ষণে লারাকে হত্যা করার জন্য হোটেলের দিকে যাচ্ছিল। মাঝপথে জো সামির দিকে কল করে এবং তাকে সরাসরি হুমকি দিয়ে বলে যে সে তার সমস্ত দুর্নীতির পর্দা ফাঁস করে দেবে। এই কথা শুনে সামিদি তাচ্ছিল্যের হাসি হেসে বলে, চেস্টার তো ড্রাইভটি নিয়েছে, আর তাছাড়া তোমার শরীরে তো বিষ, তুমি তো এমনিতে মৃত্যুর প্রহর গুনছ। তখন জো অত্যন্ত শান্ত গলায় এক ভয়ঙ্কর সত্য প্রকাশ করে।
সে বলে চেস্টারের ইঞ্জেকশনের সুচ আমার চামড়া ভেদ করতেই পারেনি, কারণ সে সুচটা ফুটিয়েছিল আমার পকেটে থাকা খাবারের ভেতরে, তাই আমার মৃত্যুর কোনো প্রশ্নই ওঠে না। এই কথা শোনা মাত্রই সামিদির মেরুদণ্ড বেয়ে আতঙ্কের ঠান্ডা স্রোত বয়ে যায়। সে চরম প্যানিক করে তার লোকদের নির্দেশ দেয় এই মুহূর্তে হিট সিকিং ড্রোন পাঠিয়ে জোকে চিরতরে শেষ করে দিতে। আকাশ থেকে ড্রোন এসে তাদের উপর আক্রমণ শুরু করে। ভাগ্যক্রমে জো এবং অর্লিন মারাত্মক কোনো আঘাত থেকে বেঁচে যায়। তারা বুঝতে পারে যে এই ড্রোনটি মানুষের শরীরের তাপমাত্রার উপর ভিত্তি করে টার্গেট লক করে। এই কৌশল বুঝতে পেরে তারা একটি বাড়িতে গাড়ি দিয়ে ধাক্কা মারে এবং সেই বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনের তাপে ড্রোনের সেন্সর বিভ্রান্ত হয়ে যায় এবং অবশেষে তারা ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করতে সক্ষম হয়। কিন্তু এখানেই শেষ নয়। অর্লিন ততক্ষণে বুঝে গিয়েছিল যে জো তাকে কেবল চেস্টারকে ধরার জন্য ব্যবহার করছে। ক্ষোভে ফেটে পড়ে অর্লিন জোয়ের দিকে বন্দুক তাক করে। সে বলে, তোমার সাথে থাকা মানেই কেবল নতুন নতুন বিপদের মুখোমুখি হওয়া। কিন্তু তারপর হঠাৎ করে দৃশ্যপট পরিবর্তন হয়ে সকালের আলো ফোটে। এত সব ভয়ঙ্কর ঘটনার পর জো তার জীবনের এক বিশাল সিদ্ধান্ত গ্রহণ করে। সে সিদ্ধান্ত নেয় আমেরিকার এই দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের ধ্বংস করার প্রতীক হিসেবে সে তার স্ত্রীর মতো নিজের ঘাড়েও এইরকম একটি ট্যাটু আঁকবে। কিছুক্ষণ পরে সেখানে চেস্টার এসে হাজির হয়। তাকে দেখে মনে হচ্ছিল সে খুব দুর্বল। সে জোকে উদ্দেশ্য করে অভিযোগ করে বলে, আমার শরীর হঠাৎ করে দুর্বল হয়ে পড়েছে কেন? জো তখন মুচকে এসে জানায়, গতরাতে তুমি আমাকে যে পানীয় অফার করেছিলে আমি সেটার মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিলাম, এই কারণে আমি নিজে সেটা পান করিনি। এরপর জো তাকে প্রস্তাব দেয়, যদি তুমি আমাকে হার্ড ড্রাইভটি ফেরত দাও এবং সামিদি সহ অন্যান্য দুর্নীতিবাজদের ধ্বংস করতে সাহায্য করো, তবে আমি তোমাকে এই বিষের প্রতিষেধক দেব। হাতে আর কোনো বিকল্প না থাকায় নিজের জীবন বাঁচাতে চেস্টার জোয়ের এই প্রস্তাবে রাজি হতে বাধ্য হয়। সেই মুহূর্ত থেকে তারা সবাই একে একে আমেরিকার সমস্ত দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আর এই পুরো অভিযানের নেতৃত্ব দেয় স্বয়ং লারা, যাকে পুরো বিশ্ব চেনে এক ভয়ঙ্কর নামে অ্যালাম। আর এইভাবেই মুভিটি শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। যদি তোমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিবে আর সাবস্ক্রাইব করে রাখতে পারো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।